দ্বিতীয় অধ্যায়, মুজিব জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে অর্থনীতির এলাকায় বাংলাদেশের অবস্থান। 17 মার্চ 1920 খ্রিস্টাব্দ, সন্ধ্যা 8 ঘটিকা। দিকে দিকে শোনা যাচ্ছিল আজানের ধ্বনি, মধুমতি নদীর ঢেউ, পাখির কলকাকলি আর বসন্তের গান। ঠিক তখনই গোপালগঞ্জের গ্রাম টুঙ্গিপাড়ায় বাবা শেখ লুৎফর রহমান ও মা শেখ সায়রা বেগমের কোল জুড়ে আর্ত মানবতার মুক্তির দূত হিসেবে আবির্ভূত হয়েছিলেন বাংলার সহস্র বর্ষের সাধনার নাম শেখ মুজিবুর রহমান। শৈশবে তিনি পরিচিত হয়েছিলেন সকলের প্রিয় খোকা হিসেবে। জাতির শানিত শিরায় অকুতভয় সাহস ছড়িয়ে কোটি কোটি মানুষের ইচ্ছার অনিন্দ কুসুম ফুটিয়ে তুলেছিলেন তিনি। বাঙালি জাতি তাঁরই আহ্বানে ঝাঁপিয়ে পড়েছিল স্বাধীনতা সংগ্রামে, সৃষ্টি করেছিল বিজয়ের ইতিহাস। ছাত্র অধিকার আন্দোলন, সাধারণ মানুষের মৌলিক অধিকারের সংগ্রাম, ভাষা আন্দোলন, 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর সাধারণ নির্বাচন এবং 71-এর স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়ার পথে তিনি বরণ করেন 4682 দিন কারাবাস সহ অবর্ণনীয় জীবন নির্যাতন। 25 মার্চ কাল রাত 1971 শুরু হয় পৃথিবীর ইতিহাসে জঘন্যতম হত্যাকাণ্ড ও ধ্বংসলীলা। 26 মার্চ 1971 প্রথম প্রহরে বঙ্গবন্ধু প্রদান করলেন স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা। ভোর 1:30 তিনি গ্রেফতার হন। চোখের আড়ালে বঙ্গবন্ধু, বুকের ভেতর তার হুঙ্কার। এই নিয়ে বাঙালি শুরু করে মুক্তিযুদ্ধ। মরণপণ লড়াইয়ে একের পর এক মুক্ত হতে থাকে বাংলার মাটি। পরাজয় নিশ্চিত জেনে পাক হানাদার ও তাদের এদেশীয় দোসরেরা বাঙালি জাতিকে মেধাশূন্য করতে 14 ডিসেম্বর রচনা করে ইতিহাসের আরেক নৃশংস অধ্যায়। 16 ডিসেম্বর 1971 চারিদিক থেকে একের পর এক ভেসে আসতে থাকে বাঙালির বিজয় বার্তা। দুঃসময় ও হতাশার দেয়াল ভেঙে শোষিত বঞ্চিত বাঙালি জাতিকে তিনি উপহার দেন একটি ঠিকানা, লাল সবুজ পতাকা খচিত একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, যার নামকরণ তিনি নিজেই করেছিলেন। জাতিকে এই দুর্লভ উপহার দানের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব থেকে পরিণত হয়েছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবে। 17 মার্চ 2020 থেকে 16 ডিসেম্বর 2021 জাতি পালন করছে সাধিত সেই ধন্য পুরুষ জাতির পিতার জন্ম শতবর্ষ, মুজিব বর্ষ। 26 মার্চ 2021 বাংলাদেশ পার করল তার স্বাধীনতার গৌরবময় 50 বছর। দেশে বিদেশে পালিত হচ্ছে আমাদের গৌরবোজ্জ্বল স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সারা দেশব্যাপী যে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের পরিকল্পনা ছিল, অপ্রত্যাশিত অভিঘাত কোভিড-19-এর কারণে তা বছরব্যাপী সীমিত পরিসরে পালন করা হয়। জাতীয় পর্যায়ে মুজিব চিরন্তন মূল থিম নিয়ে 17 মার্চ 2021 থেকে 26 মার্চ 2021 পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে 10 দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উদযাপন শুধু আনুষ্ঠানিকতা সর্বস্ব নয়, এই উদযাপনের লক্ষ্য জাতির জীবনে নতুন জীবনী শক্তি সঞ্চারিত করা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার রক্তের উত্তরাধিকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি হতে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। দীর্ঘ 9 মাসের নজিরবিহীন রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশে ছিল না কোনো অবকাঠামো ও সম্পদ। পুরো বাংলাদেশ ছিল একটি ধ্বংসস্তূপ, চারদিকে ছিল শুধু হাহাকার। বাংলাদেশ ছিল দক্ষিণ এশিয়ার সবচেয়ে দরিদ্র দেশ, ভারত ও পাকিস্তানের চেয়ে দরিদ্র তো বটেই। 10 জানুয়ারি 1972 পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে প্রত্যাবর্তন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শূন্য থেকে শুরু করেন দেশ বিনির্মাণের কঠিনতম কাজ। দেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেকে, কিন্তু বঙ্গবন্ধু দৃঢ় কণ্ঠে সকলকে জানিয়ে দেন, বাংলাদেশ এসেছে, বাংলাদেশ থাকবে। অসীম সাহসী বঙ্গবন্ধু আর বাঙালি জাতিকে কেউ দাবায় রাখতে পারেনি।
স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সড়ক ও রেলপথ বিচ্ছিন্ন, নৌ ও সমুদ্র বন্দর বিধ্বস্ত, স্কুল কলেজগুলো পরিত্যক্ত সেনা ছাউনি, গুদামে খাদ্য নেই, মাঠে ফসল নেই, কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ শূন্য। প্রথমেই তিনি গুরুত্ব দেন একটি স্বাধীন দেশ হিসেবে বিশ্বের স্বীকৃতি আদায় এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করার দিকে। শূন্য ক্যানভাসে নিপুণ শিল্পীর মতো তিনি বুনলেন উন্নয়নের নকশিকাঁথা। তার হাত ধরে যে অর্জনের বাংলাদেশে, সেগুলো হচ্ছে সংবিধান প্রণয়ন, শিল্প কারখানা জাতীয়করণ, পরিকল্পনা কমিশন, কৃষি গবেষণা কাউন্সিল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 ও তার আওতায় 6টি ব্যাংক জাতীয়করণ, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ BCSIR। এইসব অপরিহার্য প্রতিষ্ঠান একে একে প্রতিষ্ঠিত হল। আজও এদেশে রাষ্ট্রীয় পর্যায়ে কোনো কাজ করতে গেলে আমরা দেখতে পাই, হয় প্রতিষ্ঠানটি জাতির পিতা নির্মাণ করে দিয়ে গেছেন, না হয় প্রতিষ্ঠানটি যে প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায় নির্মাণ করা হয়েছে তার শুরুটা জাতির পিতা করে দিয়ে গেছেন। তিনি অসংখ্য নীতি, পরিকল্পনা ও আইনের উদ্যোক্তা, যার ভিত্তিভূমির উপর আজ দাঁড়িয়ে আছে দেশের উন্নয়ন ও অর্থনীতি। সোনার বাংলা গঠনের মজবুত ভিত বঙ্গবন্ধুর হাতেই তৈরি। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়নের দ্বিতীয় বছরে অর্থাৎ 1974-75 সালে 5.5% লক্ষ্যমাত্রার বিপরীতে দেশের ইতিহাসের সর্বোচ্চ 9.59% জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল। যদি আমরা 1975-এর 15 আগস্টের কালো রাতে বঙ্গবন্ধুকে না হারাতাম আর একই ধারায় প্রবৃদ্ধি অব্যাহত থাকত, তাহলে আমাদের জিডিপির আকার 35 বছরে 300 বিলিয়ন এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে $1.2 ট্রিলিয়ন হতো। কিন্তু দুর্ভাগা জাতি আমরা। কিছু বিপদগামী স্বাধীনতার চেতনা বিরোধীর কারণে আমরা অকালে হারালাম আমাদের জাতির পিতাকে। 1975-এর 15 আগস্টের পর দেশ ও দেশের অর্থনীতি নিমজ্জিত হয় এক গভীর অন্ধকারে। থেমে যায় জাতির পিতার সুখী সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণ। বঙ্গবন্ধুর অন্তর মন প্রথিত স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের কান্ডারি, তার রক্তের উত্তরাধিকার, বর্তমান প্রজন্মের কিংবদন্তি ও আধুনিক বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি এবং তাদের জীবনমানের উন্নয়ন সহ সকল মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে 1981 সালের 17 মে 6 বছরের নির্বাসন ভেঙে সকল বাধা বিপত্তি অতিক্রম করে মৃত্যুর ঝুঁকি মাথায় নিয়ে আলোকবর্তিকা হাতে তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের প্রত্যয় দেশে ফেরেন। শুরু করেন গণতন্ত্র ও মানবাধিকার পুনরুদ্ধারের কাজ। দীর্ঘ 15 বছরের সংগ্রাম, জুলুম, নির্যাতন সহ্য করার পর দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কাজে মনোনিবেশ করেন 1996 সালে। উন্মুক্ত করেন সম্ভাবনার এক নতুন দিগন্ত। 1996 থেকে 2001 সময়ে গড় জিডিপি প্রবৃদ্ধি হয় 5.5%। গড় মুদ্রাস্ফীতি ছিল 4.4%। কিন্তু 2001 সালে উন্নয়নের রথ আবার বাধাগ্রস্ত হয়। দীর্ঘ 8 বছরের স্থবিরতার পর 2009 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠিত হওয়ার পর বাংলাদেশের মানুষের ভাগ্যের চাকা আবার ঘুরতে শুরু করে। তাদেরকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। শুরু হয় শুধু সামনে এগিয়ে যাওয়ার পালা। 2014 ও 2018 সালের সংসদ নির্বাচনে এদেশের মানুষ নিরঙ্কুশভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে বিজয়ী করে নিরবচ্ছিন্নভাবে দেশের উন্নয়নের সুযোগ করে দেয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে একের পর এক রচিত হয় সাফল্য আর উন্নয়নের মহাকাব্য, যা রূপকথার গল্প গাথাকেও হার মানায়। গত 12 বছরে জিডিপির গড় প্রবৃদ্ধি ছিল 6.6%, যা 2015, 2016, 2016, 2017, 2017-2018 অর্থ বছরে 7% উপরে ছিল এবং 2018-19 অর্থ বছরে 8% অতিক্রম করে। মুদ্রাস্ফীতি ছিল সহনীয় পর্যায়ে। 2005-06 অর্থ বছরে আমাদের মাথাপিছু আয় ছিল $543, বর্তমানে যা $2227 উন্নীত হয়েছে। দারিদ্র্যের হার 41.5% হতে কমে দাঁড়িয়েছে 20.5%।
জিডিপির আকার 4,82,337 কোটি থেকে 30,87,000 কোটি টাকা হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ 44 বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে। বাজেটের আকার 2005-06 অর্থ বছরের তুলনায় 10 গুণের মতো বৃদ্ধি পেয়েছে। সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দ 1 লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে। বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 4,900 মেগাওয়াট থেকে 25,227 মেগাওয়াটে বৃদ্ধি পেয়েছে। বিগত 12 বছর ধরে যে গতিতে অর্থনৈতিক উন্নতি সাধিত হয়েছে তাতে দেশে উন্নয়নের একটি ধারাবাহিকতার সৃষ্টি হয়েছিল, কিন্তু বৈশ্বিক মহামারী কোভিড-19 অর্থনৈতিক অগ্রযাত্রাকে সাময়িক বাধাগ্রস্ত করেছে। তবে মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃঢ় ও বলিষ্ঠ নেতৃত্বে জীবন ও জীবিকার প্রাধান্য দিয়ে সরকার দেশের উন্নয়ন অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এক সময়ে বিশ্বের দরিদ্রতম 10টি দেশের অন্যতম বাংলাদেশ আজ বিশ্বের 41তম বৃহৎ অর্থনীতির দেশ। ব্রিটেনের অর্থনৈতিক গবেষণা সংস্থা সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড বিজনেস রিসার্চ CEBR এর মতে অর্থনৈতিক বিকাশ অব্যাহত থাকলে 2035 সাল নাগাদ বিশ্বের 25তম বৃহৎ অর্থনীতির দেশে পরিণত হবে বাংলাদেশ। বাংলাদেশ আজ বিশ্বের কাছে এক বিস্ময়ের বিস্ময়। মুজিব জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর জাতীয় অনুষ্ঠানে বাংলাদেশের অগ্রযাত্রার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বিশ্ব নেতারা। অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলি, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে, নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী এবং ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং সহ উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা এবং দেশ বিদেশের অতিথিরা। এছাড়া জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, OICর সেক্রেটারি জেনারেল ডক্টর ইউসুফ আহমেদ আল ওথাইমিন, জাপানের প্রধানমন্ত্রী ইউশিহিদে সুগা, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী চুং সু কুয়েন, ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ এবং জর্ডানের বাদশাহ আবদুল্লাহ আল হুসাইন সহ অনেকে শুভেচ্ছা বার্তা প্রেরণ ও ভিডিও বার্তা উপস্থাপন করেন। গত অর্ধ শতাব্দীতে বিশেষ করে বঙ্গবন্ধুর 3.5 বছরের শাসনামল এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 17 বছরের দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশের অর্থনীতির আকার 270 গুণ বেড়েছে, আর মাথাপিছু জাতীয় আয় বেড়েছে 300 গুণ। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ অর্জন করেছে একটি সম্মানজনক স্থান। জাতির পিতার জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই মাহেন্দ্রক্ষণে আমরা দেশবাসী বিনম্র কৃতজ্ঞতা প্রকাশ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। তৃতীয় অধ্যায়, উন্নয়নশীল দেশে উত্তরণ এবং ভবিষ্যৎ পথ পরিক্রমা। বাংলাদেশের স্বল্পোন্নত দেশে তালিকাভুক্তি। 1971 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করলেও পাকিস্তানের 24 বছরের ঔপনিবেশিক শাসন শোষণের জাতাকলে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি ছিল অত্যন্ত নাজুক। পাকিস্তান উন্নয়নশীল দেশ হলেও আমাদের বাংলাদেশ রয়ে যায় শ্রেণীকরণের বাইরে। দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশ্বসভার সকল সুযোগ সুবিধা ও সহযোগিতা লাভের জন্য জাতির পিতার হাত ধরে 1975 সালে স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ তালিকাভুক্ত হয়। বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন। জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট CDP প্রতি 3 বছর অন্তর স্বল্পোন্নত দেশগুলোর 3টি সূচক যথা ক মাথাপিছু আয়, খ মানব সম্পদের সূচক এবং গ অর্থনৈতিক ও পরিবেশগত ভঙ্গুরতা সূচকের ভিত্তিতে স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের পর্যালোচনা করে। কোনো দেশ পরপর 2টি ত্রিবার্ষিক পর্যালোচনায় 3টি সূচকের যে কোনো 2টিতে উত্তীর্ণ হলে অথবা জাতীয় মাথাপিছু আয় নির্ধারিত মানের দ্বিগুণ অর্জন করতে পারলে তাকে জাতিসংঘ স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের যোগ্য হিসেবে ঘোষণা করে।
2021 সালের পর্যালোচনায় মাথাপিছু আয়ের মানদণ্ড ন্যূনতম $1,222 বিপরীতে $1,827 মানব সম্পদের সূচকে ন্যূনতম 66 বিপরীতে 75.3 এবং অর্থনৈতিক ও পরিবেশগত ভঙ্গুরতা সূচকে সর্বোচ্চ 32 বিপরীতে 27.2 অর্জন করে সকল সূচকে উত্তীর্ণ হয়ে 26 ফেব্রুয়ারি 2021 তারিখে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উত্তরণে 5 বছরের প্রস্তুতিকাল সহ ইউএনসিডিপির চূড়ান্ত সুপারিশ লাভ করেছে। 2026 সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা হতে বের হয়ে সগৌরবে ভারত, চীন, মালয়েশিয়া সহ অন্যান্য উন্নয়নশীল দেশের কাতারে সামিল হবে। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের জন্য নতুন দুয়ার উন্মোচন। বাংলাদেশের স্বল্পোন্নত দেশ বা এলডিসি হতে উত্তরণের ফলে সরকার ও জনগণের আত্মবিশ্বাস ও আত্মমর্যাদাবোধের বিকাশ ঘটবে। বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে, যা বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ এফডিআই আনতে ও আন্তর্জাতিক বাণিজ্যের প্রসারে সহায়ক ভূমিকা রাখবে। দেশের ক্রেডিট রেটিং, উৎপাদনশীলতা ও বৈদেশিক বাণিজ্যে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি পাবে। বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির ফলে দেশে অবকাঠামোর ব্যাপক উন্নয়ন ঘটবে, কর্মসংস্থান তৈরি হবে। রপ্তানি বহুমুখীকরণের এক ধরনের বাধ্যবাধকতা তৈরি হবে, ফলে নতুন রপ্তানি পণ্য ও বাজারের সৃষ্টি হবে। পণ্য সরবরাহ চেইন সুসংহত হবে। দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা বৃদ্ধির ফলে চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী শ্রমশক্তি তৈরির সুযোগ সৃষ্টি হবে। উন্নয়নশীল দেশে উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ। স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের পর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুল্কমুক্ত ও কোটামুক্ত বাজার সুবিধা, ডব্লিউটিওর বাণিজ্য সংশ্লিষ্ট মেধাস্বত্ব TRIPS চুক্তির আওতায় ঔষধ শিল্পে পেটেন্ট প্রোটেকশন প্রদান থেকে অব্যাহতির সুবিধা এবং রপ্তানি পণ্যে শিল্পে ভর্তুকি প্রদানের সুবিধা হ্রাস পাবে। সহজ শর্তের বৈদেশিক ঋণ বা অনুদান সহায়তা হ্রাস পাবে। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় গৃহীত কৌশল। ইউএনসিডিপির সুপারিশ অনুযায়ী 2026 সাল পর্যন্ত বাংলাদেশ স্বল্পোন্নত দেশের জন্য প্রযোজ্য সকল সুবিধা ভোগ করতে পারবে। তবে ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে বাংলাদেশ উত্তরণের পর আরও 3 বছর অর্থাৎ 2029 সাল পর্যন্ত শুল্কমুক্ত ও কোটামুক্ত বাজার সুবিধা ভোগ করতে পারবে। বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিও এর এলডিসি গ্রুপ স্বল্পোন্নত দেশ সংক্রান্ত সকল বাণিজ্য সুবিধা যাতে উত্তরণের পর আরও 12 বছর পর্যন্ত বহাল থাকে সে সম্পর্কে একটি প্রস্তাবনা পেশ করেছে। বাংলাদেশ এ প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। উত্তরণের পর ইউ দেশগুলোতে জিএসপি সুবিধা নেয়ার জন্য সরকার ইতোমধ্যে কার্যক্রম গ্রহণ করেছে। ইতোমধ্যে ভুটানের সাথে অগ্রাধিকার বাণিজ্য চুক্তি সম্পাদন এবং আরও 11টি দেশের সাথে অনুরূপ চুক্তি স্বাক্ষরের বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশের ব্যবসা বাণিজ্যের সার্বিক প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বৈদেশিক সরাসরি বিনিয়োগ এফডিআই বাড়ানোর জন্য সরকার ব্যবসা সহজীকরণ সূচক উন্নয়নের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। সরকার ইতোমধ্যে 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রযুক্তির উৎকর্ষ সাধনের জন্য হাইটেক পার্ক স্থাপন এবং পদ্মা সেতু সহ বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নে কার্যক্রম গ্রহণ করেছে, যা নতুন কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় আয় বৃদ্ধিতে সহায়ক হবে। উত্তরণের পরেও যাতে কিছু কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সুযোগ সুবিধা অব্যাহত রাখা যায় সে বিষয়ে উন্নয়ন সহযোগী বাণিজ্যিক অংশীদার ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাসমূহের সাথে আলাপ আলোচনা অব্যাহত রাখা হবে। চ্যালেঞ্জ মোকাবেলায় কি করা যেতে পারে সে সম্পর্কে খাতভিত্তিক গবেষণা কার্যক্রম পরিচালনার কাজ শুরু করা হয়েছে। সর্বোপরি উত্তরণ পরবর্তী সময়ের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য আসন্ন প্রস্তুতিকালে সরকার সকল অংশীজন, বেসরকারি খাত, উন্নয়ন ও বাণিজ্য সহযোগী সুশীল সমাজের সাথে নিবিড়ভাবে আলাপ আলোচনার মাধ্যমে একটি উত্তরণ কৌশল তৈরির কাজ হাতে নিয়েছে। বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তকমা ঝেড়ে ফেলে উন্নয়নশীল দেশে পরিণত হওয়া সম্ভবপর হয়েছে। বিগত এক যুগে জাতির পিতার রক্তের উত্তরাধিকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকারের সফল কর্মকাণ্ডের কারণে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতার জন্মশতবার্ষিকীতে এটি জাতির সবচেয়ে বড় অর্জন ও আন্তর্জাতিক স্বীকৃতি।
চতুর্থ অধ্যায় কোভিড-19 পরিস্থিতি ও অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রম। 2019 খ্রিস্টাব্দের শেষের দিকে শুরু হওয়া অপ্রত্যাশিত অভিঘাত কোভিড-19-এর প্রভাব ইতোমধ্যে বিশ্ব অর্থনীতিতে এক গভীর ক্ষতের সৃষ্টি করেছে। ধনী গরিব সব দেশেই এর প্রভাব পড়েছে, বাংলাদেশও ব্যতিক্রম নয়। 23 মে 2021 পর্যন্ত সারা বিশ্বে কোভিড-19 আক্রান্তের সংখ্যা 16,70,00,000 এবং প্রাণহানির সংখ্যা 34 লক্ষ ছাড়িয়েছে। বাংলাদেশ আক্রান্তের সংখ্যা 7,80,000 এবং প্রাণহানির সংখ্যা 12,000 ছাড়িয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী করোনাজনিত অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে 2020 সালে সারা বিশ্বে মোট 12.7 ট্রিলিয়ন মার্কিন ডলারের স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করা হয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গোটা বিশ্ব যখন বিপর্যস্ত, ঠিক সেই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিচক্ষণ দূরদৃষ্টিতে এই সংকটময় পরিস্থিতির ভয়াবহতা অনুধাবন করে এই মহামারীর সম্ভাব্য অর্থনৈতিক সংকট মোকাবেলায় 4টি প্রধান কৌশল অবলম্বনের নির্দেশনা প্রদান করেন। সরকারি ব্যয়ের ক্ষেত্রে কর্মসৃজনকে প্রাধান্য দেয়া এবং বিলাসী ব্যয় নিরুৎসাহিত করা, ব্যাংক ব্যবস্থার মাধ্যমে স্বল্প সুদে কতিপয় ঋণ সুবিধা প্রবর্তন করা যাতে অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত হয় এবং দেশে বিদেশে উদ্যোক্তাদের প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি পায়। হতদরিদ্র, কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের জনগোষ্ঠী এবং অপ্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডে নিয়োজিত জনগণকে সুরক্ষা দিতে সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতা বৃদ্ধি করা এবং বাজারে মুদ্রা সরবরাহ বৃদ্ধি করা। কৌশলগুলো বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশের সকল স্তরের মানুষের জন্য এ যাবৎ 1,28,441 কোটি টাকার 23টি প্রণোদনা প্যাকেজ চালুর ব্যবস্থা করেছেন, যা জিডিপির প্রায় 4.2%। প্রণোদনা প্যাকেজগুলোর বাস্তবায়নের সংক্ষিপ্ত চিত্র। কোভিড-19 মোকাবেলার জন্য ঘোষিত প্রণোদনা প্যাকেজ সমূহের এপ্রিল 2021 পর্যন্ত সার্বিক বাস্তবায়নের অগ্রগতি 68.2%। তৈরি পোশাক সহ রপ্তানিমুখী খাতের প্রায় 50 লক্ষ শ্রমিকের কর্মসংস্থান টিকিয়ে রাখতে শ্রমিকদের বেতন ভাতা বাবদ 5,000 কোটি টাকার তহবিল সম্পূর্ণ ব্যবহার করা হয়েছে। ক্ষতিগ্রস্ত শিল্প ও সার্ভিস সেক্টরের প্রতিষ্ঠানগুলোকে ব্যবসায় টিকিয়ে রাখতে স্বল্প সুদে 60,000 কোটি টাকার ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ সুবিধার আওতায় এপ্রিল 2021 পর্যন্ত মোট 47,189 কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক কর্তৃক এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডের আকার $3.5 বিলিয়ন হতে $5.5 বিলিয়ন উন্নীত করা হয়েছে এবং এপ্রিল 2021 পর্যন্ত মোট 15,822 কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। করোনা রোগীদের সেবা প্রদানের কাজে নিয়োজিত ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সকলকে 2 মাসের বেতনের সমপরিমাণ বিশেষ সম্মানী দেওয়ার আওতায় গত এপ্রিল 2021 পর্যন্ত মোট 8,173 জন স্বাস্থ্যকর্মীকে 49 কোটি টাকা সম্মানী প্রদান করা হয়েছে। রোগীদের সেবা প্রদানে সরাসরি নিয়োজিত ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী সহ এ সংক্রান্ত সরকার ঘোষিত নির্দেশনা বাস্তবায়নে দায়িত্ব পালনকালে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা মাঠ প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী এবং প্রত্যক্ষভাবে নিয়োজিত প্রজাতন্ত্রের অন্যান্য কর্মচারীদের পরিবারকে মোট 60 কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে। কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষের জন্য মানবিক সহায়তা হিসেবে দেশব্যাপী মোট 4 লক্ষ মেট্রিক টন চাল ও 1 লক্ষ মেট্রিক টন গম বিনামূল্যে বিতরণ করা হয়েছে। পাশাপাশি নিম্ন আয়ের জনগোষ্ঠীর মাঝে মাত্র 10 টাকা কেজি দরে চাল বিক্রয় চলমান আছে। ভাইরাসজনিত কারণে কর্মহীনতা ও আয়ের সুযোগ হ্রাসের কবল থেকে দেশের অতি দরিদ্র জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে সারা দেশে নির্বাচিত 35 লক্ষ উপকারভোগী পরিবারের প্রত্যেককে 2,500 টাকা করে 2 বার এবং 1 লক্ষ পরিবারকে 5,000 টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। দেশের অতি দরিদ্র 112টি উপজেলায় বয়স্ক ভাতা কর্মসূচি, প্রতিবন্ধী ভাতা কর্মসূচি এবং বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা কর্মসূচির আওতা শতভাগে উন্নীত করা হয়েছে। গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ উদ্যোগের আওতায় 2,130 কোটি টাকার বিপরীতে 1,474 কোটি টাকা ব্যয়ে মোট 66,898টি গৃহ নির্মাণ সম্পন্ন হয়েছে।
কৃষিকাজে যান্ত্রিকীকরণ, কৃষি ভর্তুকি ও কৃষি পুনঃ অর্থায়ন স্কিমের আওতায় 17,720 কোটি টাকার বিপরীতে মার্চ 2021 পর্যন্ত 7,796 কোটি টাকা ব্যয় করা হয়েছে। এছাড়া বাণিজ্যিক ব্যাংকের বিতরণকৃত ঋণের স্থগিতকৃত সুদের ভর্তুকি, নিম্ন আয়ের পেশাজীবী কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পুনঃ অর্থায়ন স্কিম, বিদেশ ফেরত প্রবাসীদের জন্য কর্মসৃজন, ক্ষুদ্র ঋণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি, রপ্তানিমুখী তৈরি পোশাক, চামড়াজাত পণ্য ও পাদুকা শিল্পের দুস্থ শ্রমিকদের জন্য ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে 1,500 কোটি টাকার একটি স্থায়ী সামাজিক সুরক্ষা কার্যক্রম সহ 23টি প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন পুরোদমে এগিয়ে চলছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গৃহীত সময়োপযোগী পদক্ষেপের স্বীকৃতি স্বরূপ সম্প্রতি কমনওয়েলথ মাননীয় প্রধানমন্ত্রীকে কোভিড-19 মহামারী মোকাবেলায় সফল শীর্ষ নারী নেত্রীদের অন্যতম হিসেবে আখ্যায়িত করেছে। পঞ্চম অধ্যায়, প্রেক্ষিত ও প্রেক্ষাপট, বিশ্ব অর্থনীতি ও বাংলাদেশের অবস্থান। 2021-2022 অর্থ বছরের জাতীয় বাজেটটি প্রণয়ন করা হচ্ছে কোভিড-19 মহামারীর কারণে বিশ্বব্যাপী চলমান এক ক্রান্তিকালে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে ভাইরাসের দ্বিতীয় এবং কোথাও কোথাও চলছে তৃতীয় ঢেউ। বৈশ্বিক এই প্রাদুর্ভাবের ভরকেন্দ্র সাম্প্রতিক সময়ে এশিয়া মহাদেশ, বিশেষ করে দক্ষিণ এশিয়ার দিকে সরে আসছে। বাংলাদেশও এর বাহিরে নয়। তবে আশার কথা, আইএমএফ ও বিশ্ব ব্যাংক উভয়ই বাংলাদেশের জন্য জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়েছে। আইএমএফ 2022 সালে বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধি 4.4% এবং বাংলাদেশের জন্য 7.5% জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। বিশ্ব ব্যাংকের মতে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 2021-2022 অর্থ বছরে 5.1% হবে। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি এর মতে বাংলাদেশ 2021-2022 অর্থ বছরে 7.2% জিডিপি প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হবে। কোভিড-19 মহামারীর প্রকোপ অব্যাহত থাকা সত্ত্বেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ ও বিচক্ষণ নেতৃত্বের কারণে সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার দক্ষতা ও উৎকর্ষ সাধন এবং প্রাজ্ঞ রাজস্ব নীতি ও সহায়ক মুদ্রানীতি অনুসরণের মাধ্যমে সরকার সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হয়েছে। গত অর্থ বছরে বাংলাদেশ 5.2% জিডিপি প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে, যা ছিল এশিয়ার মধ্যে সবার উপরে। ওই সময় বাজেট ঘাটতিও ধারণযোগ্য পর্যায়ে ছিল, যা জিডিপির 5.4%। সরকারের ঋণ জিডিপি অনুপাত হয়েছে মাত্র 35.98%। চলতি অর্থ বছরের প্রথম 10 মাসে রাজস্ব আহরণে প্রবৃদ্ধি হয়েছে 12.87%। বর্তমান অর্থ বছরের বিগত 10 মাসে রপ্তানি খাতে 8.74% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। আমদানির ক্ষেত্রে জুলাই থেকে মার্চের সময়ে প্রবৃদ্ধি হয়েছে 6.06%। প্রবাস আয়ের ক্ষেত্রে বিগত 11 মে 2021 পর্যন্ত 41.6% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ 44 বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে। চলতি হিসাব ভারসাম্যে জুলাই ফেব্রুয়ারির সময়ে 1.557 বিলিয়ন মার্কিন ডলার উদ্বৃত্ত রয়েছে। বেসরকারি খাতের ঋণ প্রবাহে মার্চ 2021-এ 8.79% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্য সহ সামগ্রিক মূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মার্চ 2021-এ পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি ছিল 5.47%। সামষ্টিক অর্থনীতিতে সরকারের এ সাফল্য উন্নয়ন সহযোগী সহ বিভিন্ন আন্তর্জাতিক মহলেও সমাদৃত হয়েছে। আইএমএফ এর প্রতিবেদন অনুযায়ী 2020 সালে সবচেয়ে বেশি জিডিপি প্রবৃদ্ধি অর্জন করা শীর্ষ 3 দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। বিশ্ব ব্যাংকের মতে বাংলাদেশ ইকোনমি শোজ early signs of recovery amid uncertainties। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল 3 মার্চ 2021 তারিখে শিরোনাম করেছে, বাংলাদেশ ইজ বিকামিং সাউথ এশিয়াস ইকোনমিক বুল কেস। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, বাংলাদেশ ফ্রম এ বাস্কেট কেস টু এ রোবাস্ট ইকোনমি। দ্য নিউ ইয়র্ক টাইমসের 10 মার্চ 2021-এর শিরোনাম, হোয়াট ক্যান বাইডেনস প্ল্যান ডু ফর পভার্টি, লুক টু বাংলাদেশ।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অর্থনীতির এই ইতিবাচক চিত্র হতে সহজেই প্রতীয়মান হয় যে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত সময়োপযোগী ও কার্যকর অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে সরকার কর্মসৃজন ও কর্মসুরক্ষা, অভ্যন্তরীণ চাহিদা সৃষ্টি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা, কোভিড-19 প্রতিষেধক টিকা প্রদান কার্যক্রমের মাধ্যমে করোনা মহামারীর চলমান দ্বিতীয় ঢেউয়ের অর্থনৈতিক প্রভাবও সফলভাবে কাটিয়ে ওঠা সম্ভব হবে ইনশাল্লাহ। সরকার বিশ্বাস করে এভরি চ্যালেঞ্জ ক্রিয়েটস লটস অফ অপরচুনিটিস অ্যান্ড উইন্ডোজ ফর মুভিং ফরওয়ার্ড। সে কারণে কোভিড-19 ফলে বিশ্ব অর্থনীতিতে সৃষ্ট ক্ষতের পাশাপাশি কিছু সুযোগও তৈরি হবে, যা গ্রহণে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। আমাদের অর্থনীতির প্রাণশক্তি হচ্ছে আমাদের দেশের মানুষ। সঙ্গত কারণেই কোভিড-19 প্রভাব বিবেচনায় এবারের বাজেটে প্রাধান্য পাবে দেশের মানুষের জীবন জীবিকা। দেশের সকল মানুষের জীবনমান উন্নয়নের মাধ্যমে মূলত অর্জিত হবে 2030, 2031, 2041 এবং 2100 কাঙ্ক্ষিত লক্ষ্যসমূহ। মাননীয় স্পিকার, আমি এই পর্যায়ে চলতি 2020-21 অর্থ বছরের সম্পূরক বাজেট কাঠামোর উপর আলোকপাত করতে চাই। মাননীয় স্পিকার, আমাদের অর্থনীতির উপর কোভিড-19 প্রভাব দীর্ঘতর হওয়ায় 2020-21 অর্থ বছরের বাজেটে কিছুটা সংশোধন ও সমন্বয় করতে হয়েছে। সংশোধিত রাজস্ব আয় 2020-2021 অর্থ বছরের মূল বাজেটে রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল 3,78,000 কোটি টাকা। অর্থ বছরের জুলাই-এপ্রিল সময়ে রাজস্ব আদায় পরিস্থিতি পর্যালোচনা করে সম্পূরক বাজেটে লক্ষ্যমাত্রা 3,51,532 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। সংশোধিত ব্যয় চলতি অর্থ বছরের বাজেটে সর্বমোট সরকারি ব্যয়ের প্রাক্কলন করা হয়েছিল 5,68,000 কোটি টাকা। সংশোধিত বাজেটে এই ব্যয় 5,38,983 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। সংশোধিত বাজেট ঘাটতি ও অর্থায়ন চলতি অর্থ বছরের বাজেটে ঘাটতি প্রাক্কলন করা হয়েছিল 1,90,000 কোটি টাকা। সংশোধিত বাজেটে ঘাটতি প্রস্তাব করা হয়েছে 1,87,451 কোটি টাকা, যা জিডিপির 6.1%। এই ঘাটতি অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস হতে অর্থায়ন করা হবে। মাননীয় স্পিকার, আমি এখন 2021-2022 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট কাঠামোর উপর আলোচনা করব। মাননীয় স্পিকার, কোভিড-19 এর উপর্যুপরি অভিঘাত, অর্থনীতির উপর এর দীর্ঘতর প্রভাব, স্বাস্থ্যখাতে অপ্রত্যাশিত প্রয়োজন মেটানো, অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক রাখা, সফলভাবে কোভিড-19 প্রতিষেধক টিকাদান ও সর্বোপরি প্রান্তিক জনগোষ্ঠীর জীবন জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে মূলত 2021-22 অর্থ বছরের বাজেট প্রস্তুত করা হয়েছে। মাননীয় স্পিকার, প্রস্তাবিত রাজস্ব আয় আগামী 2021-22 অর্থ বছরে মোট রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে 3,89,000 কোটি টাকা। এর মাঝে জাতীয় রাজস্ব বোর্ড উৎস হতে 3,30,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে 59,000 কোটি টাকা সংগ্রহ করা হবে। মাননীয় স্পিকার, 2021-22 অর্থ বছরে আমাদের বাজেটের আকার প্রাক্কলন করা হয়েছে 6,03,681 কোটি টাকা, যা আমাদের জিডিপির 17.5%। পরিচালনা সহ অন্যান্য খাতে মোট 3,78,357 কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 2,25,324 কোটি টাকা 324 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, বাজেট ঘাটতি ও অর্থায়ন প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াবে 2,14,681 কোটি টাকা, যা আমাদের জিডিপির 6.2%। এখানে উল্লেখ্য, এই হার গত বাজেটে ছিল 6.1%। অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস হতে এই ঘাটতি মেটানো হবে। মাননীয় স্পিকার, এই পর্যায়ে 8ম থেকে 11 অধ্যায়সমূহ অডিও ভিজুয়াল পদ্ধতিতে উপস্থাপিত হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ,
মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ আজকের বাজেট অধিবেশন প্রেসিডেন্ট বক্স থেকে প্রত্যক্ষ করছেন। অষ্টম অধ্যায়, খাতভিত্তিক নীতি কৌশল, কর্মপরিকল্পনা ও সম্পদ সঞ্চালন। নির্বাচন ইশতেহার 2018-এ বর্ণিত প্রতিশ্রুতি বাস্তবায়ন, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা ও দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা 2021-2041 বাস্তবায়ন এবং টেকসই উন্নয়ন অভিষ্ট ও লক্ষ্যসমূহ অর্জনের প্রয়াস চালানো হবে এ বাজেটের মাধ্যমে। তাছাড়া করোনা ভাইরাসের দীর্ঘমেয়াদী প্রভাব মোকাবিলায় জীবন ও জীবিকাকে প্রাধান্য দিয়ে অর্থনৈতিক পুনর্গঠনের মাধ্যমে জনগণের মৌলিক চাহিদা পূরণ নিশ্চিত করার বিষয়টি এ বাজেটে সক্রিয়ভাবে বিবেচনা করা হবে। বিগত এক দশকে বাংলাদেশের ক্রমাগত উচ্চড় 8.15% প্রবৃদ্ধি অর্জিত হওয়া এবং বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ বিবেচনা করে চলতি অর্থ বছরের জিডিপি প্রবৃদ্ধির হার 8.2% হতে সংশোধন করে 6.1% নির্ধারণ করা হয়েছে। তবে কোভিড পরবর্তী উত্তরণের বিষয়টি বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে আগামী 2021-22 অর্থ বছরে প্রবৃদ্ধির হার 7.2% এবং মূল্যস্ফীতি 5.3% নির্ধারণ করা হয়েছে। প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাব বিবেচনায় আগামী বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে স্বাস্থ্য খাত। কোভিড-19 মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজ সমূহের বাস্তবায়ন, কৃষি যান্ত্রিকীকরণ, সেচ ও বীজে প্রণোদনা, কৃষি পুনর্বাসন ও সারে ভর্তুকি প্রদান, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন সহ সার্বিক মানব সম্পদ উন্নয়ন, পল্লী উন্নয়ন ও কর্মসৃজন, সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতা সম্প্রসারণ, গৃহহীন দরিদ্র জনগোষ্ঠীর জন্য গৃহ নির্মাণ এবং নিম্ন আয়ের মানুষের মাঝে বিনামূল্যে অথবা স্বল্প মূল্যে খাদ্য বিতরণ। পরবর্তী অংশে খাতভিত্তিক সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তুলে ধরা হলো। সমগ্র বাজেটকে সামাজিক অবকাঠামো, ভৌত অবকাঠামো, সাধারণ সেবা এবং সুদ ভর্তুকি ঋণ প্রদানের আওতায় মোট 4টি বৃহত্তর খাতে বিভক্ত করে অর্থ বরাদ্দ করা হয়ে থাকে। সামাজিক অবকাঠামো খাতে 2021-2022 অর্থ বছরে মোট 1,70,510 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হলো, যা মোট বরাদ্দের 28.2%। আগামী 2021-2022 অর্থ বছরে ভৌত অবকাঠামো খাতে 1,79,681 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হলো, যা মোট বাজেটের 29.7%। সাধারণ সেবা খাতে 2021-2022 অর্থ বছরে মোট 1,45,150 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হলো, যা বাজেটের মোট 24%। সুদ ভর্তুকি ঋণদান ও অন্যান্য খাতে 1,08,340 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হচ্ছে। মন্ত্রণালয় বিভাগওয়ারি বাজেট বরাদ্দ পরিশিষ্ট কয়ের সারণী 7-এ উল্লেখ করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাত এ পর্যন্ত মোট 10টি কোভিড-19 সম্পর্কিত জাতীয় গাইডলাইন ও 28টি অন্যান্য নির্দেশিকা, 4টি এসওপি এবং 13টি গণসচেতনতামূলক উপকরণ তৈরি করা হয়েছে। রিয়েল টাইম হসপিটাল ড্যাশবোর্ড স্থাপনের ফলে দেশের কোভিড হাসপাতালগুলোর সাধারণ ও আইসিইউ বেডের সব তথ্য যে কোনো মুহূর্তেই পাওয়া যাচ্ছে। এছাড়া কোভিড-19 মহামারীকালে যুক্ত হয়েছে অনলাইন ভেরিফাইড টেস্ট রিপোর্ট সিস্টেম। কোভিড-19-এর চিকিৎসায় দেশব্যাপী সর্বমোট 89টি কোভিড ডেডিকেটেড হাসপাতাল কার্যক্রম পরিচালনা করছে। এ পর্যন্ত দেশের 3টি আন্তর্জাতিক বিমানবন্দর, 2টি সমুদ্র বন্দর, 2টি রেল স্টেশন এবং 23টি স্থলবন্দর দিয়ে প্রায় 20.45 লক্ষ আন্তর্জাতিক যাত্রীকে স্ক্রিনিং করা হয়েছে। সরকারিভাবে ঢাকায় 72টি ও ঢাকার বাইরে 49টি সহ মোট 121টি পরীক্ষাগারে কোভিড-19-এর স্যাম্পল পরীক্ষা করা হচ্ছে। এ পর্যন্ত আরটিপিসিআর ভিত্তিতে 48.26 লক্ষ জন সহ সর্বমোট 49 লক্ষ জনের টেস্ট সম্পন্ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, সরকার দেশের সকল নাগরিককে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান নিশ্চিত করবে। এর জন্য প্রয়োজনীয় সংখ্যক ডোজ ভ্যাকসিন সংগ্রহের জন্য যত টাকাই লাগুক না কেন সরকার তা প্রদান করবে। সে লক্ষ্যে বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রাখা হবে।
দেশের মোট ৮০% মানুষকে টিকা দেওয়ার আওতায় আনার জন্য ভাগ ভাগ করে পরিকল্পনা তৈরি করা হয়েছে। বাংলাদেশ করোনার ভ্যাকসিন প্রয়োগকারী প্রথম সারির কয়েকটি দেশের একটি। গত ৭ ফেব্রুয়ারি ২০২১ তারিখে দেশব্যাপী করোনার প্রতিষেধক টিকাদান কার্যক্রম শুরু করা হয়েছে। প্রতি মাসে ২৫ লাখ করে টিকা দেওয়া হচ্ছে। প্রথম পর্যায়ে অধিক ঝুঁকিপূর্ণ জনগণকে টিকা দেওয়া হচ্ছে। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সুরক্ষা.gov.bd ওয়েব পোর্টালের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র নম্বরের সাহায্যে ভ্যাকসিন প্রাপ্তির জন্য রেজিস্ট্রেশন, ভ্যাকসিন সনদ ও ভ্যাকসিন কার্ড প্রদান করা হয়। আলোচনা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ভারত সরকারের উপহার ৩২ লাখ ডোজ সহ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা হতে প্রাপ্ত ১,২,০০,০০০ ডোজ কোভিশিল্ড এবং চীন সরকার হতে উপহার হিসেবে প্রাপ্ত সিনোফার্মের ৫ লাখ ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম চলমান রয়েছে। বিগত বাজেটের ন্যায় কোভিড-১৯ মোকাবেলায় স্বাস্থ্য সেবা বিভাগের আওতায় বিশেষ কার্যক্রম বাস্তবায়নের জন্য পুনরায় ১০,০০০ কোটি টাকার থোক বরাদ্দের প্রস্তাব করা হচ্ছে। ও পরিবার কল্যাণ খাতে আগামী ২০২১-২০২২ অর্থ বছরে ৩২,৭৩১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হল। শিক্ষা। কোভিডকালীন শিক্ষার্থীদের পাঠ্যক্রমের ধারাবাহিকতা রক্ষায় আমার ঘরে আমার স্কুল শিরোনামে অনলাইন পাঠদান অব্যাহত রাখার পাশাপাশি চলমান উন্নয়ন প্রকল্প সমূহে যথাযথ অর্থ প্রাপ্তি নিশ্চিতকরণ, আগামী অর্থ বছরে নতুন প্রকল্প গ্রহণ, বৃত্তি, ফেলোশিপ ও উপবৃত্তি অব্যাহত রাখা, সময় মতো নতুন বই ও শিক্ষা উপকরণ সরবরাহ, নিরক্ষর ব্যক্তিদের মোটিভেশনাল ও সেন্সিটাইজেশন কার্যক্রম, ইন্টার্নশিপ পলিসি ফ্রেমওয়ার্ক প্রণয়ন, শিক্ষায় তথ্য ও প্রযুক্তির ব্যাপক ব্যবহার, চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী শিক্ষা সহ শিক্ষা প্রসার ও মানোন্নয়নকে ২০২১-২০২২ অর্থ বছরের বাজেটে বিবেচনায় নেওয়া হয়েছে। আগামী ২০২১-২০২২ অর্থ বছরে প্রাথমিক ও গণশিক্ষায় ২৬,৩১৪ কোটি টাকা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খাতে ৩৬,৪৮৬ কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষার জন্য ৯,১৫৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হল। কৃষি। খাদ্যশস্যের বর্তমান বাজার দর নিয়ন্ত্রণে রাখার জন্য সিটি কর্পোরেশন, জেলা সদর ও পৌরসভা সহ প্রায় ৭২৭টি স্থানে ওএমএস কার্যক্রমের মাধ্যমে চাল ও আটা বিতরণ করা হচ্ছে। আগামী ২০২১-২২ অর্থ বছরে অভ্যন্তরীণ উৎস হতে ২০.55 লক্ষ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি ইঞ্চি জায়গা চাষের আওতায় আনায়ন ও পারিবারিক পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে দেশের প্রতিটি ইউনিয়নে ৩২টি করে সবজি পুষ্টি বাগান সৃজন হচ্ছে। সমৃদ্ধ কৃষির অগ্রযাত্রায় সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি এবং এসডিজি বাস্তবায়ন শীর্ষক পরিকল্পনা দলিল প্রণয়ন করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে কীটনাশক মুক্ত শাকসবজির যোগান দিতে যাত্রা শুরু করেছে কৃষকের বাজার। দেশের বিশাল জনগোষ্ঠীর প্রাণীজ আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে নতুন নতুন প্রযুক্তি ও জাত উদ্ভাবন, উদ্যোক্তা ও খামারিদের উদ্বুদ্ধকরণ, প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি, উৎপাদন বৃদ্ধি এবং সরবরাহ নিশ্চিতকরণে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। দক্ষতা উন্নয়ন ও কর্মসৃজন। দেশের জনসংখ্যার ৫০% অধিক তরুণ, যে হার উন্নত বিশ্বে ২০-২৫% বেশি নয়। সরকার বিষয় ও খাত ভিত্তিক কর্মসংস্থানের নীতি অনুসরণ করছে, যার অধীনে বৃহৎ সরকারি বিনিয়োগ এবং শিল্প ও বাণিজ্য প্রণোদনা প্রদানের ক্ষেত্রে কর্মসংস্থানের বিষয়টি সক্রিয় বিবেচনায় রাখা হচ্ছে। শিল্প খাতের চাহিদা ভিত্তিক অন্তর্ভুক্তিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে সরকার স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম বাস্তবায়ন করছে। এছাড়া দক্ষতা উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে দেশের ২৮টি মন্ত্রণালয়ের অধীন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের সমন্বয় সাধনের জন্য জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কাজ করছে। সরকারের সঠিক নীতি ও ফলপ্রসূ কর্ম পরিকল্পনার ফলে আইটি সেক্টরে এরই মধ্যে ১০ লাখ তরুণ তরুণীর কর্মসংস্থান নিশ্চিত হয়েছে এবং ২০২১ সালের মধ্যে আরও ১০ লাখ মানুষের কর্মসংস্থান হবে। দেশের অভ্যন্তরীণ কর্মসংস্থানের উপর চাপ কমাতে বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে নির্বাচনী ইশতেহার ২০১৮ অনুযায়ী প্রতি উপজেলা হতে গড়ে ১,০০০ কর্মীকে বিদেশে প্রেরণ সহ প্রতি বছর মোট ৭ লক্ষ হিসেবে ৩ বছরে ২১ লক্ষ কর্মীর বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রবাস আয়ের উপর 2% হারে নগদ প্রণোদনা অব্যাহত থাকবে। এ খাতে আগামী অর্থ বছরে 4,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হলো। সামাজিক সুরক্ষা। সরকার দারিদ্র্য বিমোচনে সাহসী, দৃঢ়, জনকেন্দ্রিক এবং অন্তর্ভুক্তিমূলক নীতি গ্রহণ ও বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের পরিকল্পনা রয়েছে আগামী 2023-2024 অর্থ বছরের মধ্যে দারিদ্র্যের হার 12.3% এবং অতি দারিদ্র্যের হার 4.5% নামিয়ে আনা। আগামী 2021-2022 অর্থ বছর হতে বয়স্ক ভাতা, বিধবা, স্বামী নিগৃহীতা মহিলাদেরকে বিদ্যমান নীতিমালা অনুযায়ী প্রাপ্য শতভাগ বয়স্ক মানুষকে অতি উচ্চ ও উচ্চ দারিদ্র্যভুক্ত গ্রুপের আরও 150টি উপজেলায় সম্প্রসারণ করা হচ্ছে। সর্বশেষ প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ অনুযায়ী 4 লক্ষ জন নতুন ভাতাভোগী যুক্ত করে আগামী 2021-2022 অর্থ বছরে অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা 22 লক্ষ জনে বৃদ্ধি করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বীর মুক্তিযোদ্ধাগণের সম্মানী ভাতা আগামী 2021-2022 অর্থ বছরে 12,000 টাকা হতে 20,000 টাকায় উন্নীত করার প্রস্তাব করা হলো। 2008-9 অর্থ বছরে সামাজিক নিরাপত্তা বলয় খাতে বরাদ্দ ছিল 13,845 কোটি টাকা, যা 2020-2021 অর্থ বছরে প্রায় 7 গুণ বৃদ্ধি পেয়ে 95,574 কোটি টাকায় উন্নীত হয়েছে। আগামী 2021-2022 অর্থ বছরে সামাজিক নিরাপত্তা খাতে মোট 1,07,157 কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হলো। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নের আওতায় চলমান সকল কার্যক্রমের পাশাপাশি আগামী 2021-2022 অর্থ বছরে পল্লী সেক্টরে কোর রুট নেটওয়ার্ক সম্প্রসারণ সহ মোট 3,140 কিলোমিটার নতুন সড়ক নির্মাণ এবং এ সকল সড়কে 18,500 মিটার ব্রিজ কালভার্ট সম্প্রসারণ ও নির্মাণ করা হবে। নির্মিত গ্রামীণ